নমস্কার। আজকের হাল্লাবল খুব গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দিনের মতো রাজনৈতিক চিৎকার চেঁচামেচির চাইতে আজকে আমরা যাদবপুর নিয়ে একটু গভীরে তলিয়ে দেখবার চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে আজকে বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, উনি বিস্তারিত বলবেনই। আমি শুনছিলাম এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে 28 তারিখে 10,000 মানুষ মিলে তারা ওখানে যাদবপুরের যে ক্যাম্পাস সেখানেই তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরম গান গাইবেন, পুরো গানটাই গাইবেন। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে যেটা এতদিন যাদবপুরে হয়ে আসছিল এটা আর হতে দেওয়া চলবে না কিছুতেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমাদের তো আজও আমরা ভুলিনি 2024, 2014 আর 15 সালের যে আন্দোলন হয়েছিল হোক কলরব, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পাসে উপস্থিত হওয়া, তার পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন, এমনকি মৃত্যুর ঘটনাও, দুটো ঘটনা ঘটেছে যাদবপুরের ক্যাম্পাসে। কিন্তু কেন বারবার উত্তপ্ত হচ্ছে যাদবপুর? কয়েকদিন আগেও এভিপিপির একটি শাখা সংগঠন, তাদের সঙ্গে সরাসরি গণ্ডগোলের সূত্রপাত বামেরা দাবি করছে যে তারা ইউনিভার্সিটি চত্বরে ঢুকে ভাঙচুর চালায়, এমনকি অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়ার তারা চেষ্টা করে। নানান অভিযোগ রয়েছে, নানান অভিযোগের পাল্টা অভিযোগও রয়েছে। কিন্তু এই পাল্টা অভিযোগ নিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম যে বিজেপির যে প্রপার যে উইংস, অর্থাৎ বিজেপির যে রাজনৈতিক দল, সেখানকার বিধায়করা রাস্তায় নামলেন। আমরা দেখতে পাচ্ছিলাম স্বপন দাশগুপ্ত এবং সর্বরী মুখোপাধ্যায়, তারাও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমি কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ সেদিন আমার সর্বরী মুখোপাধ্যায়ের বক্তব্যে একটা জায়গা খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, যেটা নিয়ে অবশ্যই চিন্তিত হওয়া দরকার। সেটা হচ্ছে উনি বলছেন যে দেশদ্রোহিতার বিন্দুমাত্র জায়গা দেওয়া চলবে না, এবং দেশদ্রোহিতার আতুর ঘর হচ্ছে এই যাদবপুর এবং যাদবপুরের কিছু ছাত্র বা ছাত্র সংগঠন। তাহলে কি সত্যি যাদবপুর গণতন্ত্রের মুক্তাঞ্চল, গণতান্ত্রিক অধিকারের, নাকি ছাই চাপা দেওয়া, বিক্ষোভ এবং বিচ্ছিন্নতাবাদীদের আখড়া? খুব পরিষ্কার আমি এই শব্দগুলো ব্যবহার করছি। কি আসলে যাদবপুর, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন রয়েছে। আমি পরিচয় করে দেব যারা আমাদের সঙ্গে সম্মানীয় অতিথি আজকের অনুষ্ঠানে অলংকৃত করেছেন, এবং আগামী 1 ঘন্টা তারা আমাদের সঙ্গে তাদের মূল্যবান মতামত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়েই তারা করবেন, এবং অনেক গোপন তথ্য উঠে আসবে। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র চার্লস নন্দী রয়েছেন, আমি স্বাগত জানাবো চার্লস বাবুকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে স্টুডিওতে অসীম মণ্ডল, অধ্যাপক, তৃণমূল কংগ্রেস পন্থী, আমি অধ্যাপক মণ্ডলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আমার অত্যন্ত প্রিয় মানুষ স্যার অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য যাদবপুর। অভিজিৎ স্যারও আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আগে অভিজিৎ বাবুর সঙ্গে মনে হয় একটা প্রোগ্রাম করেছি আগে, কিন্তু সেটা অনলাইনে। সামনাসামনি স্টুডিওতে অভিজিৎ বাবু এসছেন, আমার খুব ভালো লাগছে। আমি চার্লস নন্দীকে দিয়ে শুরু করি, যে একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছেন চার্লসদা, রাজ্যের বর্তমান প্রশাসক তথা আমি মুখ্যমন্ত্রী বলি, উনি বলছেন যাদবপুরে আর আগের মতো কোনো রকম বাড়াবাড়ি করা চলবে না। যাদবপুর নিয়ে এবার সরকার ভাববে, প্রশাসন ভাববে। আমরা গতকাল দেখতে পাচ্ছিলাম রেজিস্ট্রারের সঙ্গে পুলিশের একটি টিম, তারা গিয়ে বারবার করে বৈঠক করেছে, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, প্রায় 2 ঘন্টার উপরে বৈঠক চলেছে। কি সমাধান সূত্র উঠে আসলো, এবং আপনাদের যে আগামী পরিকল্পনা রয়েছে, আগামী 28 তারিখে 10,000 কণ্ঠে বন্দে মাতরমের সঙ্গীত গাইবেন আপনারা বলছেন, এই পরিকল্পনা এবং যাদবপুরকে নিয়ে সরকারের কি ভাবনা, বা বিজেপির বা কি ভাবনা? প্রথমেই বলতে হবে যে আমরা যে বিষয়টি আলোচনা করতে এখানে বসেছি সেটা হচ্ছে শিক্ষা, শুধু রাজনীতি নয়। তো প্রথমেই আমি মনে করি যে যাদবপুরে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথমে মনে রাখতে হবে যে শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে, এবং শিক্ষার যে পীঠস্থান যাদবপুর, সেখানে যেন শান্তির পরিবেশ বজায় থাকে। শিক্ষা এবং শান্তির পরিবেশ যাতে বজায় থাকে, এই বিষয়টি কিন্তু সকল পক্ষকেই দেখতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে সমস্যার সমাধানেও যে এগোতে হবে সেখানেও কিন্তু, এবং শিক্ষা এবং শান্তির এই পরিবেশ যাতে বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখেই সমস্যার সমাধান এগোতে হবে। তার মানে আমি কিন্তু বলছি না যে তাহলে কি যাদবপুরে স্টুডেন্টরা রাজনীতি করবেন না। অবশ্যই করবেন, কেন করবেন? আমরা স্টুডেন্ট রাজনীতির বিরোধী না। হ্যাঁ, আমরা মনে করি যে আপনারা নিশ্চয়ই জানেন যে স্টুডেন্ট রাজনীতি মানে কি, স্টুডেন্টস পলিটিক্স মানে এটা কি, সেটাই হচ্ছে ফার্স্ট ক্লাস অফ ডেমোক্রেসি। আমি সেভাবে দেখে এসেছি, ফার্স্ট ক্লাস অফ ডেমোক্রেসির প্রথম ক্লাস হচ্ছে স্টুডেন্টস পলিটিক্স। যেমন আমরা মনে করি কুইট ইন্ডিয়া মুভমেন্ট আপনি যদি দেখেন,
কারা অগ্রণী ভূমিকা নিয়েছে? স্টুডেন্টরাই নিয়েছিল। অতএব স্টুডেন্ট পলিটিক্স মানে আমরা যেভাবে দেখি, আমরা দলগতভাবে যেভাবে দেখি, বা আমি যেভাবে দেখি একজন শিক্ষিত মানুষ হিসেবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স হওয়া উচিত একটা মোরাল কম্পাস, নৈতিক কম্পাস, যেটাকে যদি বলে নৈতিক দিশা দেখা হবে স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্টস ওয়েলফেয়ার নিয়ে কথা বলে। কিন্তু যখন আমরা দেখি যাদবপুরের মধ্যে, আমাদের সঙ্গেই আছেন আজকে প্যানেলে সম্মানীয় অধ্যাপক অভিজিৎ বাবু, আমারও খুব প্রিয়, উনি অনেক কিছু ফেস করেছেন, উনি ওনার কথা বলবেন। দেখুন, আপনি 70 সালে দেখুন গোপালবাবু এক্স ভিসি ভাইস চ্যান্সেলর, তাকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ভাবতে পারেন? আমরা দেখেছি না, তখন আমি সাংবাদিকতা করতাম দ্য টেলিগ্রাফ কাগজে, সন্তোষবাবুকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কীভাবে বামেরা কীভাবে হেনস্থা করেছিল। সন্তোষবাবু আমার কাছে বাড়িতে বসে দুঃখ করতেন, অনেকদিন আগেকার ঘটনা। এবং কয়েকদিন আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটলো। অভিজিৎ বাবুর মনে থাকতে পারে, হয়তো এখনকার বাচ্চা ছেলেমেয়েদের মনে নেই এসব। তো আমরা যেটা মনে করি যে এই যে গোপালবাবুকে যেভাবে আলট্রা যারা খুন করেছিল, তাদের কেন বিচার হবে না? তাদের তো আমি মনে করি বিচার হওয়া উচিত। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে স্টুডেন্টরা পলিটিক্স করুক, কিন্তু যাদবপুরের মধ্যে আপনি কিষাণজি আমার রাহে বলবেন, আপনি যাদবপুরের কিছু ছাত্র, সব ছাত্রছাত্রীদের তো আমি বলতে পারি না। যখন আপনি এই কথাগুলো বলছেন, আমি একবার ফুল স্ক্রিনে আমি আমার দর্শকদেরকে দেখাবো। এই যে লং লিভ কিষেনজি পোস্টার আমার পাশে দেখতে পাচ্ছেন, এই পোস্টারগুলো কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন, লং লিভ কিষেনজির মাওবাদ বা মাওজেদং সম্পর্কে তার নীতি আদর্শ নিয়ে আমাদের নানান দ্বিমত থাকতে পারে, কিন্তু খুনের রাজনীতি বা রক্তক্ষয়ী রাজনীতি নিয়ে বা মাওবাদ আন্দোলন যেভাবে ঘটেছিল সেটা নিয়ে নিশ্চয়ই দ্বিমত থাকবে। এই দেখুন, এই যে যাদবপুরের ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে গত পরশুদিন। এরকম ভাবার কোনো কারণ নেই যে দীর্ঘদিন আগের এই দেওয়াল লিখন, একেবারে সম্প্রতি এই দেওয়াল লিখন, অনেকগুলো দেওয়াল লিখন, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীও তার সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু পোস্ট করেছেন, যেই পোস্টে যাদবপুরের এই দেওয়াল লিখনগুলোই সামনে এসছে। এবং আপনাদের মনে থাকবে যে হোক কলরব যখন আন্দোলন হচ্ছে, তার প্রত্যক্ষদর্শী অভিজিৎ স্যার আমাদের সঙ্গে আজকে রয়েছেন। সেই সময় কি ধরনের পোস্টার, যেটা নিয়ে সারা মিডিয়া, আমি তখন মিডিয়াতে আছি, কাজ করছি, তখন সোচ্চার হয়েছিলেন। চাষদা, এই যে পোস্টারগুলো আজকের দিনেও দেখতে পাওয়া যাচ্ছে, স্বস্তিক চিহ্নের উপরে মূত্রত্যাগের ছবি, বা এই যে লং লিভ কিষেনজির সম্পর্কে ছবি। আমি দিবাকর বাবু আছেন আমার প্রোগ্রামে, আমি একটু স্লোগান একটা শোনাই, মানে এই স্লোগান যাদবপুরের, এর অর্থ কি ঠিক আমার কাছেও অজানা। আজকে আমি স্যাররা রয়েছেন, সবাই অত্যন্ত গুণী মানুষ, জ্ঞানী মানুষ, তারা বলবেন। একবার একটু স্লোগানের প্রথম অংশটুকু একটু শোনাই আমার দর্শকদের জন্য, শুনুন আপনারা। अरे हम क्या चाहते, अरे हम क्या चाहते, अरे कश्मीर मांगे, अरे मणिपुर मांगे, अरे कश्मीर मांगे, अरे मणिपुर मांगे, अरे बस्तर। এই কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর, এটা আমি বলছিলাম যে আমাদের এখানে পরিষ্কার একটা বক্তব্য আছে যে ছাত্র রাজনীতি হোক। সারা দেশে কি বহু জায়গায় বামেরা নেই? শিক্ষক আছে, ছাত্ররা আছে, অতি বামেরা নেই? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করি, সেখানে বাম থাকবে, অতি বাম থাকবে। এই আপনারা সাংবাদিকতা করেন, আমি দীর্ঘদিন 40 বছর সাংবাদিকতা করে এসেছি, আমি তো দেখেছি যে আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক অতি বাম আছে, অনেক মিডিয়া হাউসে আছে। আপনাদের তার মানে অতি বাম নিয়ে সমস্যা নেই, আপনাদের সমস্যা হচ্ছে দেশ বিরোধী। আমি শেষ করি। তো কিন্তু তাহলে সবসময় প্রবলেমগুলো যাদবপুরে হয় কেন? সারা ভারতবর্ষে তো অতি বামেরা আছে, যাদবপুরে কেন হয়? যাদবপুরে দেখবেন আপনি অদ্ভুত একটা ব্যাপার আছে। দেখুন, ছাত্ররা তো, আমিও ছাত্র ছিলাম, রাজনীতি করেছি, রাজনীতি করে আবার ক্যাম্পাস ছেড়ে চলে গেছি। কিন্তু দেখবেন যাদবপুরে যে দেখবেন যে মুভমেন্টগুলো হয়, যে অশান্তিগুলো হয়, এই অশান্তিগুলোর কিন্তু যে মূল যে বিষয়টা এক। তো আমরা মনে করি যে এখানে পেছন থেকে কোনো শক্তি এবং বড় কোনো চক্রান্ত এখানে আছে। যদি যাদবপুরের পার্মানেন্ট সলিউশন দরকার হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে যে NIA-কে দিয়ে এর একটা সঠিক তদন্ত করা উচিত, যে যাদবপুরের এই অশান্তি পাকানোর পেছনে
কোন শক্তি কাজ করছে এবং সেখানে বিদেশি ফান্ডিং কিভাবে আসছে এবং বিদেশি চক্রান্ত যদি কিছু থেকে থাকে, আমার মনে হয় যাদবপুর পরবর্তীকাল যদি এখনই আমরা অনেক দেরি হয়ে গেছে, আমরা যদি এখনই কোনো সঠিক পদক্ষেপ না করি, এনআইএ তদন্ত বা প্রপারলি তদন্ত না করি, শুধু সিআইডি বা স্টেট পুলিশকে দিয়ে হবে। আমি অভিজিৎ স্যারের কাছে আসবো। অভিজিৎ স্যার, সালটা হচ্ছে 2014, যখন আন্দোলন হচ্ছে এবং আপনার একটি বিশেষ ঘটনা নিয়ে, একটা শ্লীলতাহানির ঘটনা খুব আমার যদ্দূর মনে আছে। এরপরে যখন আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন সরাসরি ইউটার্ন করলো এবং অদ্ভুতভাবে তারা বললেন যে সেই সময়কার বিদ্যালয়ের তদানীন্তন, সেই সময়কার বা তৎকালীন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, অর্থাৎ আপনি, আপনার পদত্যাগ দরকার এবং অল আউট এই ছাত্র সংগঠনগুলো একসঙ্গে আপনার পদত্যাগের দাবি করলো। যতক্ষণ না পর্যন্ত আপনি পদত্যাগ করবেন, ইউনিভার্সিটির মধ্যেই একটা মঞ্চ তৈরি করা হলো, যেখানে আমরণ অনশন মঞ্চ। আপনার পদত্যাগ তখনই থামবে, মানে ওই আন্দোলন থামবে আপনি পদত্যাগ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, খুব সম্ভবত পার্থ চট্টোপাধ্যায়ও গিয়েছিলেন, আমার যদি খুব ভুল না হয়, ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এই যে আন্দোলন হোক কলরব বলে একদম মানে ছাত্র সমাজে বা পশ্চিমবঙ্গের আন্দোলনে একটা নতুন মাত্রা যোগ করলো, এই আন্দোলনটা কীরকম ছিল এবং সেই সময় আপনার কর্মজীবনের সময় একটা বিক্ষুব্ধ যাদবপুরকে তো আপনি দেখেছিলেন, বিক্ষুব্ধ, অতি বিক্ষুব্ধ, সেটা কীরকম ছিল এবং সেই অভিজ্ঞতাটা কীরকম এবং তদানীন্তন সরকারেরই বা কী ভূমিকা ছিল, ইভেন আমি বলবো মমতা ব্যানার্জির কী রোল ছিল সেই সময়? আমি যখন যাদবপুরে জয়েন করলাম ভাইস চ্যান্সেলর হিসেবে, আমি দেখলাম সন্ধ্যার পর এটা একটা অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। আচ্ছা। মদ গাঁজা থেকে আরম্ভ করে এমন কোনো অসামাজিক অনৈতিক কাজ হয় না তা নয়। এবার এটা একদিক। দ্বিতীয় দিক, আমি দেখলাম যে প্রচুর প্রজেক্ট কোটি কোটি টাকার অতীতে এসছে, কিন্তু তার যে রিপোর্টগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের, আমার মনে হয়েছিল যে এগুলো প্রত্যেকটা স্বচ্ছ নয়। যার ফলে আমি যেহেতু এই লাইনের এক্সপার্ট নই, আমি বলেছিলাম সরকারি অডিট এজি বেঙ্গলকে দিয়ে অডিট করাবো। 3 নম্বর হচ্ছে যে এখানে একটা শক্তি কাজ করে যারা সবসময় কন্ট্রোলটা রাখতে চায় ভাইস চ্যান্সেলরের ওপর। আমি তারা অবভিয়াসলি টিচার এবং টিচিং স্টাফ রয়েছে, এবং এই সময় আমি লক্ষ্য করলাম যে ছাত্ররা পাশ করে বেরিয়ে যায়, কিন্তু আন্দোলনের ধারাটা একই রকম থাকে। সুতরাং এর মূলটা কোথায় সেইটা খোঁজ করার চেষ্টা করলাম, এবং আমি দেখেছিলাম যে হোস্টেলগুলোতে বাইরে থেকে প্রচুর ছেলে এসে থাকে। আমি নিজে হোস্টেলগুলো হঠাৎ ভিজিট করতাম, সাডেন ভিজিট করতাম, সঙ্গে আধিকারিকরা থাকতেন, আর রাত্রে আমি ক্যাম্পাসে ঘুরে বেড়াতাম রাত 12টার পরে, 11টা 12টা এই সময়। তখন আমি এগুলো দেখেছিলাম, তখন আমি অ্যাকশান নিতে আরম্ভ করলাম। প্রথম অ্যাকশান নিলাম ফ্লাড লাইট, তারপরে সিসিটিভি, তারপরে গেটেগুলোতে বাইরের লোক যাতে না ঢুকতে পারে, এবং হোস্টেলগুলোতে কোনো বাইরের ছেলে থাকলে তাদের আমি ওখানে থাকতে দিতাম না, এবং আমি বললাম এজি বেঙ্গল অডিট করবে। তো এই জায়গাটায় আমার মনে হয়েছিল যে এইখানে একটা বিশাল মৌচাকে ঢিল পড়েছে। এবং হঠাৎ আমি একদিন দেখলাম একটি মেয়ে এসে বলল, স্যার আমাকে অমুক ফ্যাকাল্টির অমুক ছেলে মোলেস্ট করেছে। বললাম তুমি লিখিত দাও। তো লিখিত সে দিল। তা দেওয়ার পরে আমি যা নিয়ম আইসিসিতে দেওয়া, ইন্টারনাল কমপ্লেন্স কমিটি, তাতে দিলাম। তারা তদন্ত শুরু করলো। এবার ওরা বলল আইসিসি যারা মেম্বার আছে তারা ঠিক প্রপার নয়, তারা আমাদের প্রতি প্রপার জাজমেন্ট করবে না। ছাত্ররা কিছু ছাত্র বলে ওরা ওখানে বসে অবস্থান করলো। অবস্থান চলতে লাগলো। এইবার অবস্থান যখন চলতে লাগলো তখন আইসিসির মিটিংগুলো হলো। সেই সময় একদিন এক্সিকিউটিভ কমিটির মিটিং হলো। সেই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে ওরা হঠাৎ ঘেরাও করে ফেললো। এবং সেটা হচ্ছে মোটামুটি ধরুন 16ই সেপ্টেম্বর রাত্রি 2014। আচ্ছা। তো এই যে ঘেরাওটা হলো, এই ঘেরাওটা হওয়ার পরে এক্সিকিউটিভ কাউন্সিলে যারা সিনিয়র প্রফেসর ছিলেন অনেকে, তারা গিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করলো যে কি হতে পারে। আমিও কথা বললাম। কোলাপসেবল গেটটা বন্ধ ছিল, কিন্তু যত রাত বাড়তে থাকলো কোনো প্রপার রিপ্লাই আমি পেলাম না, বরং ক্রমেই সেই দিকে ওটা একটা জঙ্গি আন্দোলন হলো।
সেই সময় আমাকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ফোন করলো, পুলিশ থেকে। সেখান থেকে বলা হলো, স্যার একটু সাবধানে থাকবেন, এখানে কিন্তু প্রচুর বাইরের ছেলে ঢুকে পড়েছে, রড টড নিয়ে, সেই মশারির যে লোহার রড টড নিয়ে ঢুকে পড়েছে। তো আমি কোলাপসেবল গেটে 2-3টে তালা লাগাতে বললাম, কিন্তু রাত 12টা 12:30টার পরে সেইটা প্রচণ্ড জোরে ঝাঁকানি শুরু হলো। আপনারা তখন ফ্যাকাল্টি মেম্বার, আমরা অনেকে আপনারা অনেকেই তখন ভেতরে, ইউনিভার্সিটির মধ্যে, হ্যাঁ, এই ওই অরবিন্দ ভবনের মধ্যে, এবং সেই সময় আমার সঙ্গে অনেক সিনিয়র মহিলা টিচার ছিলেন এবং আইসিসির এক্সটার্নাল সদস্য, যেমন ডাক্তার এবং অন্যান্য যারা যাদবপুরের নয়, যা নিয়ম অনুযায়ী যা হয়, তারাও ছিলেন। তারা খুব আতঙ্কিত হয়ে পড়লেন এবং সেই সময় ওই আন্দোলনটা ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে তখন আমরা এক্সিকিউটিভ কাউন্সিলে আলোচনা করলাম যে এখন সলিউশন কী। আলোচনার মধ্য থেকে উঠে এলো যে পুলিশকে বলা হোক যারা আছেন তাদের সিকিউরিটি দিতে। এখন যেহেতু আমি ছিলাম প্রাতিষ্ঠানিক হেড, আমাকেই অফিসিয়ালি রিকোয়েস্ট করতে হলো পুলিশকে যে তোমরা এসো এবং সিকিউরিটি দাও। এবার পুলিশ তো সিকিউরিটি দেওয়ার নামে সে কতটা কি করবে সে তো আর আমার কন্ট্রোলে না। তারা এলো, তারা এসে ওদের সরিয়ে দিল, আমাকে সরিয়ে নিয়ে গেল, পুরো খালি করে দিল। 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো খালি হয়ে গেল এবং সবাই বেরিয়ে গেলেন। এবার সেইটাকে ওরা প্রমাণ করার চেষ্টা করলো এবং 2-1টা মিডিয়াও সেই সময় ওভার অ্যাক্টিভ ছিল, তারাও বলার চেষ্টা করলো যে ইউনিভার্সিটিতে পুলিশ ডেকে আমি এনেছি এবং লাঠি চার্জ করে নাকি আমি ছাত্রদের আহত করেছি। তো এগুলো পরদিন সকালে কেপিসিতে খোঁজটোজ নিয়ে দেখা গেল সেরকম কেউ ভর্তি হয়নি বা কিছুই হয়নি। তো সেই হলো আন্দোলনের শুরু। এইবার সেটাকে আস্তে আস্তে ওরা বাড়াতে লাগলো, অনশন ইত্যাদি। আমি সেই সময় যেতাম, আমি ঢুকতাম, আমি সেকেন্ড ক্যাম্পাসেও যেতাম। আমাকে আটকাবার চেষ্টা করলেও আমি যেতাম, সিকিউরিটি নিয়েই যেতাম। এই অবস্থা যখন চলছিল সেই সময় হঠাৎ একদিন আমি সন্ধ্যাবেলা ফিরেছি বাড়িতে, তখন আমার কাছে ফোন এলো, রেজিস্ট্রার বললেন, স্যার অনারেবল সিএম এসছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। তো উনি ফোনটা ধরলেন, আমি আগে কোনোদিন ওনার সঙ্গে আমার আলাপ ছিল না। তো তখন উনি আমায় বললেন যে স্যার আমি একটু হঠাৎ চাই, বললাম দেখুন আপনি তো একজন স্টেটের হেড আর আমি একটা প্রাতিষ্ঠানিক হেড, আপনি একবার আমায় জানালেন না যে আপনি এসছেন, তাহলে তো আমি ওখানে থাকতে পারতাম। তো বললেন না, পরিস্থিতি এমন দিকে চলে গেছে, আমাকে হঠাৎ চলে আসতে হয়েছে। আমি বললাম, তখন আমি বললাম যে বলুন। 2025 সালে না, 2014 সালে, 2015 11 জানুয়ারি, হ্যাঁ 11 কি 12 জানুয়ারি, হ্যাঁ। তো তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে বলুন আপনার কি সাজেশন। তখন উনি বললেন যে আমার সেরকম কোনো সাজেশন নেই, আপনি বিদ্বান মানুষ, আপনি বলুন কি করা যায়। আমি বললাম সেটা তো আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি, আমি আপনাকে কথা দিচ্ছি সপ্তাহখানেকের মধ্যেই আন্দোলন উঠে যাবে। আমি সেরকমভাবে আলোচনা শুরু করেছি। তখন বললেন আচ্ছা আপনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন। শিক্ষামন্ত্রী তখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, উনি আমার সঙ্গে কথা বললেন। আমি বললাম বলুন আপনি কি বলবেন। বলে দেখুন একটা সলিউশন আমি বলতে পারি, আপনি যদি এখন ইস্তফা দেন এখনই আন্দোলন উঠে যাবে, সমস্যা উঠে যাবে। আমি বললাম আপনার যদি সেইটা মনে হয় যে আমি ইস্তফা দিলে চলে যাবে, আমি এক্ষুনি ইস্তফা পাঠিয়ে দিচ্ছি, আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই বলে আমি তখনই SMS করে ইস্তফা জানিয়ে দিলাম। তখন সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং তারপরে যা হয় সেগুলো হলো আর কি। কিন্তু আমি যে সিসিটিভিগুলো লাগিয়েছিলাম এবং যে চেকিংগুলো করেছিলাম, এবং সেই সময় আমার হয়ে হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছিল, তাতে ওরা যেগুলো বলেছিলেন সেগুলো আমি চলে যাবার পর প্রত্যেকটাই উঠে যায়, যার ফলে আবার ওটা একটা হয়, মানে ওখানে কি জানেন তো, সেই মুক্ত মন, মুক্ত ভাব ইত্যাদি একটা বাইরের দিকে থাকে, অ্যাকচুয়ালি একটা অপরাধীদের মুক্তাঞ্চল। এবং ওখানে আপনার আল্ট্রালেফট অ্যাক্টিভিটিগুলো এত বেশি সক্রিয় যে তার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাকে অত্যন্ত অত্যাচার করা হয়। খুব সিম্পলভাবে বলতে গেলে আমি এরকম 1-2জন টিচার বলতে পারি যারা অত্যাচারিত হয়েছেন, তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের ওপর অত্যাচার হয়েছে। আমি সেটাও দেখাবো। বাবর আলী শাহ বলে একজন অধ্যাপক, তাকে তার ওখানে মানে চাকরি হচ্ছিল না, আমি যেটা শুনেছি তিনি চাকরি পাচ্ছিলেন না। তিনি সিলেক্টেড হওয়া সত্ত্বেও তাকে ঢুকতে দিচ্ছিল না, সত্ত্বেও তাকে মানে ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই দেওয়া হচ্ছিল না। কি হয়েছিল একদমই, মানে কি হয়েছিল বাবর আলী শাহের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সঙ্গে আমাদের সঙ্গে আরও 2 অতিথি রয়েছেন যাদের বক্তব্য এখন আপনারা শোনেননি। স্টুডিওতে উপস্থিত থাকা অসীম মণ্ডল, যিনি অধ্যাপক TMC পক্ষে কথা বলবেন, গৌতম মাইতি অধ্যাপক
যাদবপুর বামপন্থায় যিনি বিশ্বাস করেন, আমি আপনার কাছেও যাব। আপনি অভিযোগগুলো আশা করি সবাই শুনেছেন যারা এতক্ষণ দেখছেন এই অনুষ্ঠান। স্যার যেটা বললেন, স্যার অভিজিৎ চক্রবর্তী উপাচার্য, উনি যেটা বললেন, তো প্রাক্তন উপাচার্য, সেই সময়কার যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডল আজকের দিনে দাঁড়িয়েও তার পরিবর্তন হয়নি, একেবারেই তার কোনো পরিবর্তন হয়নি। কারণ গত দুটো মৃত্যুর ঘটনাতেও কিন্তু বারবার করে, বিশেষত যে ওই বাচ্চা ছেলেটির মৃত্যু হয়েছিল, আমি নাম করতে চাই না, তার যে মৃত্যু হয়েছিল, এই ঘটনায়ও কিন্তু হোস্টেলে বহিরাগতদের প্রবেশ, এবং মূল যারা অভিযুক্ত ছিল তারা বহিরাগত ছিল, দীর্ঘদিন পাস আউট, কিন্তু তাও তারা হোস্টেলে থাকছিল, তাদের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ কিন্তু উঠেছিল। রাত্রে এই যে যত্রতত্র মদ্যপানের যে ইস্যু আসছে, গত বছর দুয়েক আগে যে বিরাটির নিমতা অঞ্চলের যে মেয়েটি মারা গেল, আমিও তার নাম করতে চাইছি না এখন, তার মৃত্যুর ঘটনার পরেও কিন্তু একই রকমভাবে মদ্যপ ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং একাধিক জায়গায় যে মার্কস লাইটের কথা বলছেন বা হাইলাইটের কথা বলছেন স্যার, এটা কিন্তু অনেক জায়গায় নেই, অন্ধকার, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আমার আজও মনে আছে সেই দিনকার কথা, আমি তখন এখানে নিউজ করছি, একাধিক জায়গায় যে করিডোরগুলো সেগুলো অন্ধকার। কেন, কাদের জন্য, কাদের মুক্তাঞ্চল এটা? এই নিয়ে আজকে প্রশ্ন থাকবে। আমি দুজনের কাছে যাব, ফিরে এসে আমি গৌতম মাইতি এবং পরবর্তীকালে অসীম মণ্ডল দুজনকে জিজ্ঞেস করব। আপনারা বিরতির সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। অধ্যাপক গৌতম মাইতি আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্যারের কাছে যাব। এটা জানতে চাইবো, এই যে আমরা স্লোগান শুনছি যাদবপুরে, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, ভারত তেরি টুকরে হোঙ্গি, এই যে আজাদি, এই আজাদি স্লোগানে কিছু কিছু জায়গায় আছে যে হক কে লিয়ে আজাদি, ভুখমারি সে আজাদি, আজাদি কে লিয়ে আজাদি, এগুলো আমরা মানছি, কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, এই আজাদির অর্থ কি? মানে আমরা এই সম্প্রতি বেশ কিছু আন্দোলনও আমরা দেখেছি এই ধরনের স্লোগান শাউটিং হচ্ছে, এর অর্থ কি? এবং এই যে ইউনিভার্সিটি একটা মুক্তাঞ্চল, অপরাধীদের মুক্তাঞ্চল, যেটা প্রাক্তন উপাচার্য স্যার চক্রবর্তী বলছেন, আপনার কি মনে হয় গণতন্ত্রের মুক্তাঞ্চল নাকি বিচ্ছিন্নতাবাদের মুক্তাঞ্চল যাদবপুর ক্যাম্পাস? না, যাদবপুর সম্বন্ধে আগেও বিভিন্ন রকম বক্তব্য ছিল। কোনো জিনিসের মধ্যে কিছু ভালো জিনিস থাকে, কিছু মন্দ জিনিস থাকে। এমন কোনো সিচুয়েশন কোথাও দেখাতে যাবে না যেটা সম্পূর্ণ ভালো এবং বা সম্পূর্ণ মন্দ। যাদবপুরে মন্দ যেমন আছে, ভালো বহু আছে। আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় উপাচার্য, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, অনেক শ্রদ্ধা করি, তার কিছু মতের সঙ্গে আমি একমত। যেভাবে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ঢুকে তার পলিটিক্যাল ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য, সেই সময় উদ্ভূত পলিটিক্যাল ক্রাইসিস, তিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে উপাচার্যকে একরকম অপসারণ করেছিলেন, পদত্যাগটা জোর করে বলা, অপসারণ করেছিলেন। সেটা অত্যন্ত নিন্দনীয়, যেমন তেমনি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়েছে। আমরা প্রফেসর অভিজিৎ চক্রবর্তীকে আর পাইনি, এবং তিনি থাকলে বিশ্ববিদ্যালয়ে বহু সমস্যার সমাধান করা যেত। আমার সঙ্গে স্যারের বহু বিষয়ে, অধিকাংশ বিষয়ে একমত হয়েছে, আবার কিছু বিষয়ে স্যারের সঙ্গে আমার মতপার্থক্য আছে। কিন্তু যেটা ছিল স্যারের উপাচার্য হিসেবে, যে তার সঙ্গে ডায়ালগ করা যেত, আলোচনা, তর্ক বিতর্ক, এটা কিন্তু করা যেত। সেই হোক্কলারও সময়ে তখনও কিন্তু কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক। কিন্তু এটা সত্যি, তাকে একটা কনস্পিরেসির মধ্য দিয়ে এখান থেকে চলে যেতে হয়েছে। এবং এখানে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি উল্লেখ করব, সবচেয়ে আমাদের কাছে দুঃখজনক শুধু নয়, সবচেয়ে ক্ষতিকারক, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে মুখ্যমন্ত্রী স্টেটের ইন্টারভেনশন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। বিশ্ববিদ্যালয়ে এমনি কোনো অটোনমাস বডি বা স্বায়ত্তশাসিত সংস্থা এমনি হয়, আকাশ থেকে উঠে পড়ে। তার স্বশাসন, শিক্ষা এবং গবেষণার প্রয়োজনীয় রয়েছে। শিক্ষা এবং গবেষণা, বিশেষত উচ্চশিক্ষা গবেষণা, স্বায়ত্তশাসন ছাড়া সম্ভব ছিল না। সেই জন্য ঐতিহাসিকভাবে সারা পৃথিবীতেই এই বিশ্ববিদ্যালয়গুলো
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু সেই যে শুরু হয়েছিল স্টেট ইন্টারভেনশন, তার আগে থেকে হয়নি না, বিভিন্ন ফর্মে ইন্টারভেনশন হয়েছে। আমরা জানি লেফট ফ্রন্ট পিরিয়ডে তার না আগে আপনি স্যার স্যার ডিউ রেসপেক্ট, আমি জাস্ট একটা কথা স্যার আপনাকে বলি, আপনি একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে আপনি বলছেন ওটাই শুরু হয়েছিল, একদমই বাস্তবিক। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনের সেই অটোনমি তৃণমূল জমানায় বারবার বিভিন্ন ক্ষেত্রে অধ্যক্ষরা, উপাচার্যরা অপমানিত হয়েছেন, তাদের নিয়োগকারী সংস্থা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রী বলছেন আমি নিয়োগ করব সবাইকে, ইত্যাদি অনেক প্রসঙ্গ, যে আমি সেটা আসছি না। কিন্তু যাদবপুর, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি আপনার কাছে যেটা স্পেসিফিক জানতে চাইছি, অভিজিৎ বাবুর অপসারণ আমরা জানি, এবং প্রায় 12-14 বছর আগের ঘটনা। আপনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে, মানছি ক্ষতি হয়েছে, কিন্তু এই যে উনি যে ঘটনা, আপনি এই যে একটা বৃহত্তর চক্রান্ত বলছেন, সেই চক্রান্তের পূর্বসূত্রতা হিসাবে উনি বললেন যে আমি গিয়ে রুখে দাঁড়িয়েছিলাম। ওনার যে বক্তব্য, আজ থেকে 12-13 বছর আগে উনি রুখে দাঁড়িয়েছিলেন। ওনার যে বক্তব্য আমি শুনলাম, আজকে প্রথম আমি ফিজিক্যালি সামনাসামনি কথা হচ্ছে, আমি শুনছি, টিভিতে অনেকবার শুনেছি। উনি বলছেন আমি অন্ধকার জায়গাগুলোকে আলো আনবার চেষ্টা করেছিলাম, ওদের মধ্যে মদ গাঁজা নেশার প্রতি যে আসক্তি, ক্যাম্পাস চত্বরে রাত বাড়লে বাড়ে, আমি রাত্রেবেলায় ঘুরেছি, সেখানে আমি আটকানোর চেষ্টা করেছি। হ্যাঁ, সিসিটিভি আমি ইমপ্ল্যান্ট করবার চেষ্টা করেছি। এবং উনি আজ বলছেন, স্যার প্লিজ, আজকে উনি বলছেন যে আমি চলে যাওয়ার পরে যে ব্যবস্থাগুলো, এবং উনি একটা ফিনান্সিয়াল ফান্ড ফ্রড নিয়েও কথা বললেন, আর্থিক দুর্নীতির কথা, সেগুলো আবার সব আগের মতো হয়ে গেছে। কাজে আপনি যে বৃহত্তর একটা কনস্পিরেসির কথা বলছেন, কম বেশি তো তাহলে সেই শ্লীলতাহারি বা মলেস্ট্রেশনের ঘটনাটা নয়, বরঞ্চ ওই আইসিসি সদস্যদের যাদেরকে উনি নিয়োগ করেছে সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে উনি যে রুখে দাঁড়িয়েছিলেন, তাকে এলিমিনেট করতে হবে, না হলে আমাদের এই মুক্তাঞ্চল চলবে না। আপনারা গণতন্ত্রের নামে যে মুক্তাঞ্চলের কথা বলে, আপনার এই জায়গাটা আমি ডিফার করব। বলুন কেন ডিফার করবেন? কিন্তু আমার ডিফার করার আমি একটা বিরতি নিয়ে আসি স্যার প্লিজ কাইন্ডলি আমি একটা বিরতি নিয়ে আবার আসছি আপনার কাছে ফিরে। মাইতি স্যার আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক গৌতম মাইতি, উনি বলবেন আমার মতাদর্শের সঙ্গে না, আমি ঘটনা, আমার এখানে মতাদর্শের কোনো গুরুত্ব নেই। যেটা ফ্যাক্ট, যেটা হচ্ছে যে এই একটা মুক্তাঞ্চল আজও একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা ওই ছাত্রী মৃত্যুর সময়ও দেখেছি, কিছু করতে গেলেই, আমি ইন্টারভিউগুলো শুনছিলাম বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে, তারা বলছেন যে এটা আমাদের সেকেন্ড হোম, আমরা এখানে স্মোকিং করতে পারি, ড্রিঙ্ক করতে পারি, আমাদের যা খুশি আমরা তাই করতে পারি, যা খুশি। এটা গণতন্ত্র কি? আমি জানতে চাই, আমার দর্শকদের আমি জানাতে চাই, আর কিচ্ছু না, আমার এখানে মতাদর্শের জিরো ভ্যালুয়েশন। আপনারাই বলুন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখুন, এই যাদবপুর নিয়ে বিভিন্ন বিদগ্ধ মানুষের বক্তব্য আমরা পেয়েছি, বিভিন্ন অধ্যাপকের বক্তব্য পেয়েছি, দিনভর আমাদের রিপোর্টাররা এইসব কালেকশন করেছেন। যেহেতু আজকে অনেক গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন যারা ডিরেক্ট যাদবপুরের সঙ্গে যুক্ত, আমি সেগুলো শোনাচ্ছি না, কিন্তু দুজনের বক্তব্য না শোনালেই নয়। এক হচ্ছে অধ্যাপক গবেষক জিষ্ণু বাসু, তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। এই আন্দোলন বা যাদবপুরের যা বর্তমান অবস্থা, তার পেছনে কোন কারণ দায়ী। সঙ্গে সঙ্গে ছাত্ররা প্রথম বর্ষ থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকার পর কেন তাদের মধ্যেই অদ্ভুত একটা পরিবর্তন হয়, সেটা নিয়ে বলেছেন অধ্যাপক চক্রবর্তী। যে কথা বলছিলেন বাবর আলী শাহ, আরেকজন অধ্যাপক ওখানকার, তিনি আজও কর্মরত, তিনি কি বলছেন, দুজনের বক্তব্য আমরা পরপর শুনব। বামপন্থী যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী, বামপন্থী যেটা আপনি অতি বামপন্থী বলছেন, এই দুই শক্তির বাইরেও একটা শক্তি আছে, সেটা কালচারাল মার্কসিজম। যারা এই সংবাদপত্রগুলোর সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় চালান, যারা আজকের যে গ্লোবাল মার্কেট ফোর্স, যারা ভারতবর্ষের মতো দেশগুলোকে শোষণ করছে, তাদের সঙ্গেই আছে কালচারাল মার্কসিজম। কারণ কালচারাল মার্কসিজম গণতন্ত্রের বিপক্ষে। তার জন্য বামপন্থা, অতি বামপন্থা, এর সঙ্গে কালচারাল মার্কসিজমের এই অংশটাকে ভুলে গেলে চলবে না। দেখুন, যে কোনো সিস্টেম যখন অ্যানার্কিজম তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, ভিতরে লোক না থাকলে হয় না, পৃথিবীর কোনো সিস্টেমে হয় না। সুতরাং এই যে ছাত্রগুলো যারা ফার্স্ট ইয়ারে আসে, যে আসার পরেই যে তাদের ব্রেন ওয়াশটা হয়, সেই ব্রেন ওয়াশটা কারা করে? সিনিয়র স্টুডেন্টগুলোকে। তাহলে সেই সিনিয়র স্টুডেন্টগুলো একসময় জুনিয়র স্টুডেন্ট ছিল। এই যে পরম্পরাম যেগুলো চলতে থাকছে, এগুলো কাদের সাহসে করে? সুতরাং এই যে জিনিসগুলো হয়, তাতে কিছু টিচারের মদত থাকে। মানে যাদবপুর ইউনিভার্সিটি সবসময় জুটা করা হয়, জুটাতে 500 টিচার আছে, তাহলে 500 টিচার কি ইনভলভ? নো, কিছু মুষ্টিমেয় টিচারের সাথে ইনভলভ আছে।
এর উদ্দেশ্য হচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে তাদের একটা নিজস্ব একটা কায়েম বজায় রাখা। সেই কায়েমটা কি, তার মধ্যে স্বার্থ আছে বিভিন্ন রকমের, স্বার্থের মধ্যে বিভিন্ন রকম ফিনান্সিয়াল হতে পারে, ইট মে বি অ্যাডমিশন সংক্রান্ত হতে পারে, ইট মে বি নিয়োগ সংক্রান্ত হতে পারে। নিজেও কি তার শিকার হয়েছিলেন? আমি 2008 সালে আমি যখন এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, আমি নিজের আমি পুরো বক্তব্যটা শোনালাম পারলাম না, বাই দ্য ওয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। এই 2008 সালে উনি যখন জয়েন করেন, সেই বিষয়ে অভিজিৎ স্যারের কাছ থেকে আমরা যেটা জানলাম যে ওনাকে ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হচ্ছিল না। কিন্তু ভয়াবহ, স্যার রয়েছেন গৌতম মাইতি আমাদের সঙ্গে, এই যে কালচারাল মার্কসিজম যেটা গণতন্ত্র পরিপন্থী, যেটা অধ্যাপক বাসু বলছেন, পাশাপাশি ওই ক্যাম্পাসেরই বাবর আলী খান উনি বলছে যে পুরনো ছাত্র এবং মুষ্টিমেয় গুটিকত কিছু টিচার তারা কায়েমি ব্যক্তিগত স্বার্থ কায়েম করবার জন্য এই ধরনের একটা পরিবেশ বিশ্ববিদ্যালয় চত্বরে বছরের পর বছর, ইভেন বলা ভালো প্রজন্মের পর প্রজন্ম তারা কাল্টিভেট করে রাখতে চায়, এটা তারা তুলতে চায় না। এর পিছনে একটা বৃহৎ স্বার্থ রয়েছে, টিচার এবং স্টুডেন্ট। না, আপনি যদি বলার সময় দেন তাহলে আমি বলতে পারি, নাহলে আপনি অ্যাঙ্কার হিসাবে একটার পর একটা প্রশ্ন করবেন, কোনো উত্তরটাই নেবেন না। এবার আমি নিই আপনার উত্তর। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। প্রফেসর অভিজিৎ চক্রবর্তী যখন আসেন, সত্যিই তিনি বহু ইরেগুলারিটি, বহু করাপশনের বিরুদ্ধে লড়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্যের ব্যবহার যা যা বলেছেন, এই ধরনের কথাবার্তা তিনি করেছিলেন, এবং উপাচার্য সেই কাজ করতে পারেন যখন তাকে তিনি একটা সমর্থন পান। এখানে স্যার উপস্থিত আছেন, স্যার তো ভালো করেই জানেন। এমনকি বাবর আলী শাহ যে কথা বলছে, বাবর আলী শাহ তো একা সেই সুযোগ পায়নি, ন্যায় বিচারে পায়নি। প্রফেসর অভিজিৎ চক্রবর্তীকে পাশে দাঁড়িয়েছিলেন বহু মানুষ, একটা অংশের মানুষ অন্তত দাঁড়িয়েছিলেন। এটাও ভাবার কোনো কারণ নেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলেছি ভালোও আছে, আমার মন্দও আছে, যেমন সমস্ত জায়গায় থাকে। এমন ব্যাপারটা নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইরেগুলারিটি, করাপশন এবং বিভিন্ন গাজোয়ারি, দলবাজি এবং প্রশাসনিক অনাচার, প্রশাসনিক নৈরাজ্য, প্রশাসনিক করাপশন প্রবল পরিমাণ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারি দলের যারা সমর্থক বিভিন্ন সময় থাকেন, সরকারি দলের বা করিনি, আমি তো একজন স্বাধীন মানুষ। আমি বলছি, সে লেফট ফ্রন্টের সময়ই হোক, অথবা তৃণমূল সরকারের সময়ই হোক, অথবা আজকের বিজেপি শাসিত সরকারের কাছে, আমরা গাদা গাদা ডকুমেন্ট দিয়ে, চিঠি দিয়ে, ইরেগুলারিটির তথ্য প্রমাণ সহ এবং নৈরাজ্য, বেআইনি কাজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের একটা ভেস্টেড ইন্টারেস্টের সঙ্গে সংযুক্ত হয়ে, সেখানে তার সঙ্গে তো সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভেস্টেড ইন্টারেস্টের একটা নেক্সাস থাকে। কিন্তু তা বলে এটা কিন্তু কখনো সময় করা যায় না, এর কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া শিক্ষা গবেষণা চলতে পারে না। এটা কখনো সমাধান করা যায় না বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জঙ্গল বেঁধে বছরের পর বছর, মাসের পর মাস লোক ঢুকিয়ে দেবো, ভেতরে গুন্ডাবাজি করব, এটা কিন্তু চলতে পারে না। এটা প্রশাসনের উপর আঘাত, সে সরকারি করুক, অথবা সরকারি দল করুক, অথবা প্রশ্রয় অন্য কেউ গুন্ডা রাখুক, এটা তো করা যায় না, এটা সমর্থন করা যায় না। এবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে অংশ আছে, তার ভেতরে বিশ্ববিদ্যালয়ের মানুষদেরই সে লড়াইটা করতে হবে, সেটা আমরা করছি। আজকে বিজেপি সরকার বলুক, মুখ্যমন্ত্রী বলুক, আমি তথ্য প্রমাণ নিয়ে রাজি আছি, শিক্ষামন্ত্রী বলুক, এই সরকার আসার পরেও আমরা দিস্তা দিস্তা চিঠিপত্র দিয়ে আমরা অভিযোগ করেছি প্রশাসনিক বিভিন্ন বেআইনি কাজের, ইরেগুলারিটি, ফিনান্সিয়াল যেটা স্যার বলছেন, ওই ব্যবস্থা নিয়েছেন। বলুন তো, কেউ তো নেননি। আমি তো বুঝলাম আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ, স্যার আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফেলিয়ার বলছেন, কিন্তু আপনার ওই ইউনিভার্সিটি চত্বরে আপনি সরকারের অন্তর্ভুক্তির কথা বলছেন তো। আমি তৃণমূল সরকারের গত 15 বছরের যদি আমি ট্র্যাক রেকর্ড দেখি, বিজেপির আমি কি দেখবো বলুন? 110 দিন হয়েছে সরকারের। আমি তো আলোচনা তো আনতে পারবো না এখন বিষয়টা, না 110 দিনে 110 দিন আপনাদের সময়ে রাজ্যের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী অধ্যাপকদের একটি সম্মেলনে উপস্থিত হয়ে তিনি লাস্টে মার খেতে খেতে বেঁচে গেলেন, এবং তৃণমূলের সময়ে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ
আপনি কি এটাকে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশ্ন করুন, ভাইস চ্যান্সেলর, উপাচার্য, রেজিস্ট্রার, প্রো ভাইস চ্যান্সেলর, তাদের প্রশ্ন করুন। আমরা ভেতর থেকে এর প্রতিবাদ করি না, আমি তো ব্যাপারটা আমি সব বুঝতে পারি, আমি শুধু বুঝতে পারছি না আপনি বলছেন যে সরকারের, আপনি বলছেন যে যখন সরকারে ছিল ডক্টর মাইতি, আমি স্যার আমি বলছি আপনি বলছেন যে সরকারের একটা ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। এটা ভাবলে ভুল হবে। আমি এইভাবে টকশোতে আসি না, আমি খুবই কম আসি, আপনার চ্যানেলে আগেও এসেছি। আমাকে বলতে দিতে হবে। আমি একটাই কথা বলবো, যেভাবে দেশ বিরোধী, মে মাসের পর যদি কি দেশভক্ত, দেশপ্রেম কি আর দেশ বিরোধী কি, এই ন্যারেটিভটা, এই ভাষ্যটা তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গে। আমি আপনার সঙ্গে মতের মিল না হলে, আপনার সঙ্গে আমার মতের না হলে আমি দেশ বিরোধী। এই যে ন্যারেটিভ, না কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, আপনি শুনুন, এটা কি দেশ বিরোধী না দেশ বিরোধী নয়? ধরুন কোন অংশ যে কাজ করেছে যেটা আপনি বলুন না আমায়। সমর্থনযোগ্য নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার ব্যবস্থা নিতে হবে। আপনি বলুন না, কাশ্মীর মাঙ্গে আজাদি, বিশ্ব ইউনিভার্সিটি চত্বরে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা বলছেন আমি এখানে স্মোকিং করতে পারি, আমি যা খুশি করতে পারি, ইট ইজ লাইক মাই সেকেন্ড হোম। এটা কি গণতন্ত্রের জয়ধ্বনি দেব? এ প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে এনে আপনারা করবেন, আমরা ভেতরে প্রতিবাদ করি। বেশ, ঠিক আছে, আমি আসবো এখানে। অসীম বাবু এখনো না, বলেননি। দেশবিরোধীর কথাটা আপনাকে বলতে হবে। দাঁড়ান না, এই যে কোনটা? দেশপ্রেমের সংজ্ঞা ঠিক করা হচ্ছে যে দেশ বিরোধী, আমরা সবাই দেশ বিরোধী, মানে দেশপ্রেমের, আমি আপনাকে দেশ বিরোধী বলছি না স্যার, আমি বলছি এই ধরনের মন্তব্যের পেছনে, এই ধরনের মন্তব্যের পেছনে আমি কিচ্ছু তুলছি না, আমি বলছি এই যে দেশ বিরোধী, এই যে স্লোগানগুলোকে আমি দেশ বিরোধী ভাববো? কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, আমি কি একে দেশ বিরোধী স্লোগান ভাববো নাকি দেশপ্রেম ভাববো? আপনি আমায় বলুন। যাদবপুরের 19-20 তারিখের ঘটনার জন্য এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তার উপাচার্য, তার রেজিস্ট্রার, তার প্রো ভাইস চ্যান্সেলর, সিকিউরিটি সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ তার দায়ী। আপনার কি মতামত? আমি অ্যাডমিনিস্ট্রেশন দায়ী, আমি বুঝলাম স্যার, কিন্তু আপনার কি মনে হয় এই স্লোগানগুলো আপনি কি সমর্থন করেন? আমি তো বলিনি আপনাকে এটা সমর্থন করি। ব্যাস, ঠিক আছে, আমি অসীম বাবু আছেন, আমি অসীম বাবুর কাছে আসি। এরপর অসীম বাবু আর সময় পাবেন না স্যার, প্লিজ, আমি আসবো, সময় থাকলে নিশ্চয়ই আসবো। একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আসছি। আমার ব্যক্তিগতভাবে দেশ বিরোধী, দেশদ্রোহী কে কারা, এই পারসেপশন ঠিক করার অধিকারই আমার নেই। আমি শুধু স্লোগান, ফ্যাকচুয়ালস গুলো সামনে তুলে ধরতে পারি মিডিয়া পার্সন হিসাবে। চার্লস দামার থেকে অনেক সিনিয়র একজন রিপোর্টার, দীর্ঘদিন উনি কাজ করেছেন। আমি এক্ষেত্রে কোনো জায়গায় ম্যানিপুলেশনের জায়গা নেই, আমি প্রসঙ্গ তুলে ধরেছি। অভিজিৎ স্যার ওনার বক্তব্য তুলে ধরেছেন, আমি কোনো বাইনারি তৈরি করতে চাইছি না। কিন্তু এই বক্তব্য আপনি কি গণতন্ত্রের বক্তব্য বলবেন, স্বাধীন বক্তব্য বলবেন? মানে স্বাধীনতার মুক্তমনা ভাবটা এমন জায়গায়, যে মুক্তাঞ্চল, মুক্তমনা ভাব এতই যে আমি দেশের কাশ্মীর মাঙ্গে আজাদি বলবো, মণিপুর মাঙ্গে আজাদি বলবো? একটা বিরতি নিয়ে ফিরে আসছি। অসীম বাবু বলবেন, অসীম স্যার রয়েছেন আমাদের সাথে, অসীম মণ্ডল অধ্যাপক, উনি ওনার কাছে যাব, সঙ্গে থাকুন। স্যার আমার সঙ্গে রয়েছেন। আমি এথিক্যালি ওইভাবে বিশ্বাস করি না যে কোনো অধ্যাপক বা কোনো টিচারের পন্থা হতে পারে রাজনীতির পন্থা। আপনারা যা বলবেন অবশ্যই তার একটা রাজনীতিক পরিচয় হতে পারে। আমি একটা জায়গায় শুধু আপনাকে জিজ্ঞেস করি, ডিউ রেসপেক্ট, ঠিক যখন অভিজিৎ স্যার আজ থেকে প্রায় 13 বছর আগে উনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করছেন, এবং যেটা মাইতি স্যারও বলছেন যে উনি একাধিক পদক্ষেপ নিয়েছিলেন, যেগুলো যদি ঠিকঠাক ইমপ্ল্যান্ট হতো তাহলে আজকে হয়তো যাদবপুরের চেহারাটা হয়তো বদলে যেত। আপনি আমাকে বলুন তো, যে কোন কায়েমি স্বার্থ, যে উনি আবার অ্যাডমিনিস্ট্রেটিভ যোগাযোগের কথা বলছেন, কোন কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় সেই সময় গিয়ে আন্দোলনকারী, বিক্ষোভকারী বা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে অভিজিৎ বাবুকে সরিয়ে দিলেন? মানে এর কারণটা কি, যুক্তিটা কি এর পিছনে? আমি সবাইকে, যারা এই চ্যানেল ক্যালকাটা নিউজ এর পর্দায় যারা আছেন, সবাইকে নমস্কার জানিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এই অগাস্ট মাসের 19-20 তারিখে যে ঘটনাটা ঘটেছে তার আলোচনায় বসেছি, কিন্তু আমরা ফিরে ফিরে যাচ্ছি আবার সেই তৃণমূল আমলে 2014 সালে কিন্তু আমরা আগস্ট মাসের আন্দোলনের কথায় বসিনি, জানেন তো স্যার। আমরা শুধু এইটাই আলোচনা আজকে আমাদের তো, যাদবপুর কি গণতন্ত্রের কথা বলার মুক্তাঞ্চল? না, আমি সেই জায়গাটায় আসছি। নান্দিমুখ হওয়া উচিত। 14-15 মানে 19-20 তারিখে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাতে প্রেক্ষিত তৈরি করেছে আজকের আলোচনা, আজকের আলোচনা প্রেক্ষিত তৈরি করেছে। এবারে একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন একদিনে তৈরি হয় না, সেটা অনেক দিন ধরে আস্তে আস্তে করে সেটা একটা গড়ে ওঠে। আজকের আমাদের যে মানে ইনস্টিটিউশনগুলো তৈরি হয়েছে, যেগুলো
হায়ার এডুকেশনের যেগুলো আমরা মানে ইনস্টিটিউট অফ রেপিউড বা এক্সেলেন্স বলি, সেখানে আপনি ধরুন ISI, আমাদের এখানে যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি, ISI, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি যেখানে কাজ করি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিদ্যা মন্দির রয়েছে, আরও অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে এখানে। তো সেইগুলো একদিনে গড়ে ওঠেনি। এবং আমরা যদি আমি বলছি না, যেটা অজিতবাবু বারবার করে বলার চেষ্টা করলেন যে উনি এসে যে স্টেপগুলো নিয়েছিলেন, কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটিতে যে সরকারি গ্রান্ট আসে, সেই সরকারি গ্রান্টটা কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে আসে। এবারে যেই ট্যাক্সের টাকা মানে হচ্ছে যে মানুষটার বাচ্চা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে না, তার টাকাও কিন্তু এখানে এই যে স্টেট যে হচ্ছে স্যালারি গ্রান্ট দেয়, সেই স্যালারিটা তো হচ্ছে সাধারণ মানুষের টাকা থেকে দিচ্ছে। স্টুডেন্টদের যে এত কম ফিজে যারা পড়ছে, তাহলে যে মানুষটা আমাদের এখানে রিক্সা চালায়, ভ্যান চালায়, বা যে মুদিখানার দোকান আছে, তার টাকাতেও কিন্তু আপনার বাচ্চা এখান থেকে শিক্ষিত হয়ে বেরোচ্ছে। আজকের আমাদের যদি কেউ ওখানে যাদবপুরে বসে এই ছেলে মেয়েগুলোর পড়াশুনো ডিস্টার্ব করে, তারা নিশ্চয়ই ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতার ভিতরে আসবে। কিন্তু আমি এখানে মিডিয়া ট্রায়াল করে বা বাইরে থেকে এসে আমি 100% এদের স্যারের সঙ্গে মত রাখছি যে আজকের আমরা জানি যে এদের যুগ প্রযুক্তির যুগ, সেখানটাতে যারা বহিরাগত একটা সময়ের পরে যখন কলেজ বা ইউনিভার্সিটি শেষ হয়ে যাচ্ছে, তারপরে সেখানে একটা রেস্ট্রিকশন থাকা উচিত। আমি বলছি না কেউ আসবে না, কেউ যাবে না, এটা হতেই পারে না। তো সেখানে একটা রেস্ট্রিকশন থাকা উচিত। এখন সিসিটিভি, এখন আপনারা জানেন যে NIRF-এ এত ভালো র্যাঙ্ক করেছে যাদবপুর, আমাদের রাজ্যের জন্য গর্বের। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে, অন্যান্যরা করেছে, রহরা রামকৃষ্ণ মিশন করেছে। তো সেইখানে যদি আমরা একটা আমি বলছি না যে এই ধরনের যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে এটার জন্য আলাদা পরিসর রয়েছে, যেখানে আমরা কিন্তু মাওয়িস্টদের বা মাওবাদীদেরকে এখনও পর্যন্ত কিন্তু দেশে ব্যান করিনি। এখন জল জঙ্গলের অধিকার নিয়ে কে লড়াই করবে না করবে সেটা কিন্তু অন্য ইস্যু। আমরা তো একটা জায়গা থেকে দেখি, আমরা তাদের শুতে নিজেদেরকে প্লেস করছি না, প্লেস না করে আমরা আমাদের জায়গা থেকে দেখছি, স্টেট তার জায়গা থেকে দেখে, এবং স্টেট তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা মাওয়িস্ট। এবং সাধারণ মানুষের নিশ্চয়ই কিছু কথা রয়েছে, কিন্তু মৃত্যু রাজনীতি কোনো রাজনীতি হতে পারে না। আলোচনার ডায়লগ, যেটা বলছিলেন যে আমাদের মাইতি স্যার বলছিলেন যে অভিজিৎ বাবুর সঙ্গে ডায়লগ করা যেত, ডায়লগটাই আসল জায়গা যেখানে ডায়লগটা তৈরি হবে। আমি যদি কোনো একজন নির্বাচিত, আমি বিজেপির সমর্থক হতে পারি, তৃণমূলের সমর্থক হতে পারি, আমি বিজেপির একজন কর্মী হতে পারি, তৃণমূলের কর্মী হতে পারি, আমার ভাষা, আমার বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে, কিন্তু যেই মুহূর্তে আমি একজন জনপ্রতিনিধি, আমি সেখানে গিয়ে ওই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না। এটা আমার প্রশ্ন। এবং ওখানে যিনি বারবার করে বলছিলেন এই যে ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, আমি 2007 সালের কথা বলছি, আমি ওই সেন্ট জেভিয়ার্সের ছাত্র, আমি JNU-র ছাত্র, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র। আমি ওখানে একটি ইন্টারভিউ দিয়েছিলাম 2007 সালে, আমাকে না নিয়ে আমাকে প্যানেলে সেকেন্ড করা হয়েছিল, অন্য একজনকে নেওয়া হয়েছিল ইংলিশ ডিপার্টমেন্টের কথা। যাদবপুরেই বলছি আমি যাদবপুরে 2টো কোর্স করেছি, IR থেকে করেছি এবং লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট থেকেও 2টো কোর্স করেছি। কিন্তু আমার প্রশ্ন হলো এগুলোর মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট থাকে। আমি বিশ্বাস করি না যাদবপুরে এত টিচার রয়েছে তারা সবাই এটাতে মদত দেন, খুব কতিপয় হ্যান্ডফুল অফ টিচার্স। সেটা বাবর স্যারও বলছে, আমি যে ইন্টারভিউ নিয়েছি উনিও বলছেন যে কতিপয় শিক্ষক, এবং সব স্টুডেন্ট নয়। তাহলে তো সেন্টার অফ এক্সেলেন্স হতো না, এডুকেশন সেন্টার অফ এক্সেলেন্স কী করে হচ্ছে? এবং সেইটা কিন্তু রাজনীতিবিদরা ওখানে ক্যাম্পাসের ভিতরে শিক্ষক বা কতিপয় ছাত্র যে পরিস্থিতি তৈরি করছে, যেটা তো একটা অদ্ভুত রকমের রাজনীতির ইন্টারভেনশন যেমন প্রয়োজন উচিত নয়, তেমনিভাবে এই স্বায়ত্ত শাসন বা অটোনমির কথা বলে বারবার করে যা ইচ্ছে তাই কি করা যায়, যা ইচ্ছে তাই সেটা করা যায় না। এটাকেও আমাদেরকে করতে হবে। আপনার যে ভ্যালিড প্রশ্নটা উত্তর দিই আমি, আপনি এটা জাস্ট আমি এই উত্তরটা নিয়ে শেষ করব। আমি এক লাইনে বলবো, এক লাইনের উত্তর, প্রশ্ন এক লাইনেই বলবো। আপনি বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অভিজিৎ চক্রবর্তীকে সরিয়ে দিলেন, আন্দোলনকারীদের কেন উনি রুখে দাঁড়ালেন? তার উত্তরটাই আমি দিতে চাই। 14 সালে ওনার হাতে প্রচুর ক্ষমতা ছিল। আমি শেষ করি। 2025 সালের কথা আমি বললাম, সেখানে উপস্থিত ছিলাম। সেখানেও যে রাজ্য সরকার যে রেস্টুরেন্ট দেখিয়েছিল, আজকে রাজ্য সরকার সেই রেস্টুরেন্টটা দেখাচ্ছেন না। বেশ, আমি এখানে এই অসুয়ার কারণ কি?
আপনি 100 দিনে কোনো কাজ করেননি বলছেন বুঝতে যে পেরেছি, আপনি সময় দিতে চাইছেন, বুঝতে পেরেছি। কিন্তু যাদবপুরে ঢুকে পড়ছেন, এটা হয় না। দেখুন একটু আগে ডক্টর জিষ্ণু বাসু বলছিলেন না কালচারাল মার্কসিজম। হ্যাঁ, আমি এটা নিয়ে বলতে চাইছি। দাঁড়ান এক মিনিট আর শেষ করুন প্লিজ। প্রথম কথা, অভিজিৎ বাবু ওয়াজ বুটেড আউট। কেন মমতা ব্যানার্জি কেন এটা করলেন? যে ডক্টর জিষ্ণু বাসু বলছিলেন না যে কালচারাল মার্কসিজমের একটা পার্ট হচ্ছে কনস্পিরেসি অফ সাইলেন্স, যে আপনাকে আসল জায়গায় ধরবে। অভিজিৎ বাবু কতগুলো অ্যাকচুয়াল জায়গায় স্টেপ নিয়েছেন, অতএব অভিজিৎ বাবুকে সরিয়ে দিতে হবে। আর কালচারাল মার্কসিজমের একটা পার্ট হচ্ছে মমতা ব্যানার্জি। সময় নেই। এখানে আমি অসীম স্যারকে, গৌতম স্যারকে, অভিজিৎ স্যারকে এবং রেমন্ড চার্লস দাকে উইলিয়ামসের ধন্যবাদ বক্তব্য জানিয়ে সেখানে ঠিক আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার।